আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থা বলা যায় যে এক ধরনের বিস্ফোরণ উন্মুখ। যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে সেনাবাহিনী, আমি গতকাল বলেছি যে আমাদের অফিসার শুধু নয়, একদম সৈনিক পর্যন্ত ক্ষুব্ধ হয়ে আছে। বিশেষ করে জেনারেল ওয়াকার মির্জা ফখরুলের টেলিফোন দিয়ে তারেকের সাথে কথা বলেন। তারেক রহমান বলেছিল যে আপনি আগে আপনার আর্মিকে ঠিক করেন, আমার দেশে অনেক শত্রু রয়েছে এবং আপনি জানেন আমার আব্বাও আর্মির হাতে খুন হয়েছেন, সুতরাং সবকিছু ঠিক না করে আমি কি করে দেশে ফিরি। এবং তারেক রহমানের আরো তিনি জেনারেল ওয়াকারকে বলেছেন যে বিএনপি ক্ষমতায় এলে জেনারেল ওয়াকারকে বিএনপি সেফ এক্সিট দেবে। আমরা আরো খোঁজ নিয়ে জেনেছি যে তারেক রহমান আসলে ভীষণ প্রতিহিংসার আগুনে জ্বলছেন। আপনারা জানেন যে 2007 সালে তার উপরে যখন 111 সরকার এসেছিল, তার উপরে ফিজিক্যাল টর্চার করা হয়েছিল এবং সেটা করা হয়েছিল, তার সাথে কিছু আর্মি ইনভলভ ছিল এবং সেটি বেসিক্যালি করা হয়েছিল সেই সময়ের হাই লেভেল আর্মি অফিসারদের নির্দেশে। কিন্তু তারেক রহমান এখনো সেইটার বদলা নিতে চান। তিনি খোঁজ নিচ্ছেন যে তার উপর কারা টর্চার করেছে, তারা কিংবা তাদের প্রতি সহমর্মী কারা এখনো আর্মিতে আছেন এবং তিনি তাদেরও সবাইকে বের করে দিতে চান। তার টার্গেট হলো যে প্রো লিবারেশন পন্থী বা আরো স্পেসিফিক বললে যারা আওয়ামী লীগ পন্থী তাদের সবাইকে তিনি আর্মি থেকে বের করে দেবেন এবং প্রয়োজনে তিনি এটাও বলেছেন যে তার পক্ষের যে মেজর জেনারেলটা এই মুহূর্তে কাজ করছে তাকে তিনি প্রমোশন দিয়ে শর্টেস্ট পসিবল টাইমে তাকে জেনারেল করে সেনা প্রধানের দায়িত্ব দেবেন। সো তারেক রহমান গ্রুপটাই বর্তমানে এই যে 24 জন সেনা কর্মকর্তার যে বিচার হবে আইসিটিতে, এই বিচার যেন ঠিক মতো হয় এবং এই বিচার যেন দ্রুততার সাথে হয়, সেইটার সাথে তারা জড়িত। তার মানে তারেক রহমান চাইছে যে আর্মি অফিসারদের বিচার হোক। তাহলে এই অবস্থায় আর যারা প্রো লিবারেশন পন্থী তারা চাইছে কোনো অবস্থায় যেন এই বিচার না হয়, কারণ এর সাথে আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, তার ইমেজ জড়িত, তার ভাবমূর্তি জড়িত এবং এটা যদি হয় তাহলে ভবিষ্যতে আর্মির কোনো অবস্থান থাকবে কিনা বা আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন কিভাবে পারফর্ম করবে সেটা নিয়েও প্রশ্ন দেখা যায়। এই মুহূর্তে জামাতের ভূমিকাটা কি, জামাতপন্থীদের ভূমিকা কি? জামাতপন্থীরা একটা মধ্যপন্থা অবলম্বন করছে এবং তারা এই সেনাবাহিনীর অফিসারদের এইভাবে বিচারটা চায় না। তার মানে হলো এই যে সেনা কর্মকর্তাদের বিচার, এটা মূলত তারেক রহমান এবং বিএনপি পন্থীদের একটা মানে উদ্যোগ এবং তারা প্রতিশোধ নিতে চায়। এবং ডক্টর ইউনূস এই খেলাগুলো দেখছেন, তিনি বিভিন্ন গ্রুপের সাথে বাঁধিয়ে দিয়েছেন এবং তিনি এই সেনাবাহিনীর বিচারের পক্ষেই আছেন। তিনি চান সেনাবাহিনীর বিচার হোক। তো এই অবস্থায় গতকাল ভীষণ টেনশনে কেটেছে। বিএনপি পন্থীরা জেনারেল ওয়াকারের উপর প্রেসার করছে যেন এই 24 জনের বিচার হয়। জামাত একটা মধ্যপন্থী অবস্থানে নিয়েছে। প্রো লিবারেশন ফোর্সেস তারা এই বিচারটার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা জেনারেল ওয়াকারকে একটা আলটিমেটাম দিয়েছে। তারা বলেছে যে আপনি দ্রুততার সাথে এই ব্যবস্থাটা, এই প্রবলেম সলভ করেন। প্রয়োজনে ক্ষমতা নেবার জন্য তারা জেনারেল ওয়াকারের উপরে প্রেসার দিয়েছেন। এ অবস্থায় গতকাল রাতে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন, মধ্যরাতে গোপন বৈঠক করেছেন এবং সেই বৈঠকে গিয়ে তিনি শফিকুর রহমানের কাছে সাহায্য চেয়েছেন যে জামাতপন্থী যারা অফিসার আছেন তারা যেন তাকে সহায়তা করেন এবং তিনি আরো চেয়েছেন যে তার জামাতপন্থী সেনাবাহিনীর অফিসাররা তারা যেন বিএনপি পন্থী অফিসারদের সাথে মিশে বিএনপি পন্থী অফিসারদের এই মুহূর্তে একটু ঠান্ডা করেন। তো এই অবস্থায় এই খবরটি কিন্তু গতকাল পেপারে এসেছিল, এই যে জেনারেল ওয়াকার খান যে জামাতের আমিরের সাথে দেখা করেছেন, কিন্তু এটি পরবর্তীতে এটি সরিয়ে নেওয়া হয়েছে, এটি আর পত্রিকায় নেই। কালের কণ্ঠ পত্রিকায় এটি দেখা গিয়েছিল। তো এই অবস্থায় ক্যান্টনমেন্ট কিন্তু এখন আসলেই খুব টেন্স সিচুয়েশনে আছে। যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমরা চাইছি না যে এমন কিছু ঘটুক যেটা এই মুহূর্তে পরিস্থিতি আরো জটিল করুক, কিন্তু জেনারেল ওয়াকার টেরিবলি ফেল করছে। এখন এখানে প্রাক্তন
সেনা কর্মকর্তা, গতকাল আমি অনুরোধ করেছিলাম দে শুড স্টেপ ইন, তাদের অনেকেই চেষ্টা করছে এই সমস্যাটা নিরসন করতে, কিন্তু সেখানেও বিভক্তি আছে। এক গ্রুপ চাইছে যে সেনা কর্মকর্তাদের বিচার হোক, কিন্তু অধিকাংশ বর্তমান এবং সাবেক কর্মকর্তারা সেনাবাহিনীর এই আইসিটি এই ট্রাইব্যুনালে বিচারের বিপক্ষে। সুতরাং এখন আমাদের দেখতে হবে যে ক্যান্টনমেন্টের পরিস্থিতি কোন দিকে যায়। অবশেষে 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশ্ন হচ্ছে, 17 বছর পর লন্ডন থেকে তার এই ফেরা কি কেবল একটি রাজনৈতিক ফেরা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো লন্ডন রহস্য বা বড় কোনো রাজনৈতিক চিত্রনাট্য? তারেক রহমানের এই ফেরার ঘোষণার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনে যে পরিমাণ নাটকীয়তা এবং জনমনে যে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে, তার সমসাময়িক অনেক ইস্যুকে ছাড়িয়ে গেছে। কারণ এই ফেরার পেছনে অনেক যদি এবং কিন্তু রয়ে গেছে। বিশেষ করে আওয়ামী লীগের পতনের পর এবং সবগুলো মামলা থেকে খালাস পাওয়ার পরও ফেরেননি তারেক রহমান। এমনকি মায়ের অসুস্থতার সময়ও দেশে আসতে পারেননি তিনি। উল্টো বলেছিলেন দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়াটা তার একার হাতে নেই। তখনই রাজনৈতিক বোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায় প্রশ্ন উঠেছিল, কোন শক্তি আড়াল থেকে তারেক রহমানের দেশে ফেরার লাগাম টেনে ধরছে? এগুলো কি দেশীয় না বিদেশি শক্তি? বিশেষ করে তারেক রহমানের অতীত রাজনৈতিক জীবনের সাথে জড়িত থাকা দেশি বিদেশি 3টি পক্ষের সাথে আদৌ কোনো সমঝোতা হয়েছে কি না, এবং হলে সেটি কিভাবে, সেগুলো বরাবরের মতোই পর্দার আড়ালেই থেকে গেছে। এসব কারণে অনেক আলোচনা আর বিতর্কের পর শেষ পর্যন্ত এই যে তারেক রহমান ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরছেন, তাতে যোগ হওয়া অনেক প্রশ্ন এখনো অমীমাংসিতই রয়ে গেছে। আবার দেশে ফেরার সাথে অনেক ধরনের কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে। এই চ্যালেঞ্জগুলো যোগ করছে আরো নতুন নতুন প্রশ্ন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে ছিলেন তারেক রহমান। কথিত আছে ওই সময় সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছিলেন তিনি। এরপর 2008 সালে সপরিবারে তিনি লন্ডনে চলে যান। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতন বাংলাদেশের রাজনীতির ঘোল নলচে বদলে দেয়। এই পালা বদলের প্রধান সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয় বিএনপি। তখন সবাই মনে করেছিল তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। তার বিরুদ্ধে থাকা 84টি মামলা খুব দ্রুত অকার্যকর হয়ে গেলে বিএনপির পক্ষ থেকে বলা হয় খুব দ্রুতই ফিরছেন তারেক রহমান। কিন্তু রাজনৈতিক বাতাসের গতির সাথে তাল মিলিয়ে আদালতের দিক পাল্টে গেলেও তারেক রহমানের আশাটা ছিল অনিশ্চিত। সবগুলো মামলা থেকে খালাস ও মামলাগুলো বাতিল হওয়ার পরও তিনি যখন ফিরছিলেন না, তখনই নানা ধরনের কথা শুরু হয়েছিল। বিশেষ করে মায়ের অসুস্থতার সময়ও তিনি যখন দেশে ফিরছিলেন না, তখন সমালোচনা কম হয়নি। ফিরছিলেন না বলে বলা ভালো, ফিরতে পারছিলেন না। এরপর গত 1 মাসে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বহু প্রশ্ন নানান আলোচনায় আলোচিত হয়েছে। 25শে ডিসেম্বর তারেক রহমান ফিরলেও সে প্রশ্নগুলো এখনো অমীমাংসিতই রয়ে গেছে। প্রথম প্রশ্নটির সাথে জড়িত রয়েছে তারেক রহমানের নিজের একটি ফেসবুক পোস্ট। মায়ের অসুস্থতার সময় তারেক রহমান যখন ফিরছিলেন না, তখন তর্ক বিতর্ক এবং ধোঁয়াশার মধ্যেই তিনি নিজেই দেন বিস্ফোরক এক পোস্ট। জানান তার দেশে ফেরার সিদ্ধান্ত ঝুলছে অদৃশ্য শক্তির হাতে। ফেসবুকে 29 নভেম্বর লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই বক্তব্য ছিল চলমান রাজনীতিতে অনেকটা আকস্মিক বজ্রপাতের মতো। প্রশ্ন ওঠে, পরিবর্তিত রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসেবে যাকে মনে করা হচ্ছিল, তার এমন অসহায়ত্বের কারণ কি? রাজনীতির পুতুল নাচে কার হাতে রয়েছে সুতার আসল মালিকানা? তারেক রহমানের এই বক্তব্যে বিব্রতকর অবস্থায় পড়তে দেখা গিয়েছিল অন্তর্বর্তী সরকারকে। কয়েকজন উপদেষ্টা তড়িঘড়ি করে দাবি করেন দেশে নিরাপত্তার কোনো সংকট নেই, দেশে আসা বা না আসার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তারেক ও তার পরিবারের সিদ্ধান্তের উপর। বল তারেকের কোর্টে ঠেলে দিতে সরকারের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। জনাব তারেক রহমান তার পোস্টে আরো লিখেছিলেন, স্পর্শকাতর বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত। রাজনৈতিক বাস্তবতায় এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষার অবসান ঘটবে।
এখন যেহেতু তারেক রহমান ফিরছেন, তাই প্রশ্ন উঠছে সেই রাজনৈতিক বাস্তবতা আসলে কি এবং কারা সেই নিয়ন্ত্রক যাদের গ্রিন সিগন্যাল পাওয়ায় তারেক রহমান দেশে ফিরতে পারছেন। যদি তাই হয় তাহলে তারেক রহমান কি স্বাধীনভাবে রাজনীতি করতে পারবেন, নাকি সেই আড়ালের পক্ষগুলোর সিদ্ধান্ত মেনে নিয়ে তাকে রাজনীতি? সবচেয়ে বড় প্রশ্ন হলো সেই শক্তিগুলো কি বা তারা কারা যাদেরকে ম্যানেজ করে তারেক রহমানকে দেশে ফিরতে হলো। এক্ষেত্রে বিভিন্ন সময় তিনটি পক্ষের কথা নানান আলোচনায় উঠে এসেছে। এগুলো হলো সেনাবাহিনী, ভারত ও আমেরিকা। বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া সেনাবাহিনীদের জেনারেলদের সঙ্গে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। বিবিসি বাংলাকে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ। এই দুদেশের নীতিগত অবস্থান পরিবর্তন ছাড়া তারেক রহমানের ফেরার ঝুঁকি থেকেই যায়। তিনি উল্লেখ করেন, উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুন না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়। মহিউদ্দিন আহমেদ দাবি করেছেন, বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে। দর্শক, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমেও বেশ গুরুত্ব দিয়ে খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে। 17 বছর পর খালেদা জিয়ার ছেলে বাংলাদেশে ফেরার গুরুত্ব কি তা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। শুধু প্রকাশই নয়, মঙ্গলবার দুপুরে এটি ছিল তাদের ওয়েবসাইটের প্রধান সংবাদ। এদিনই ভারতের আরেকটি সংবাদপত্র বিজনেস টুডে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম হলো তারেক রহমানকে জানুন, বাংলাদেশের রাজনীতির গতিপথ যিনি বদলে দিতে পারেন। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তারেক রহমানকে নিয়ে ভারতের সরকারি মহলে অস্বস্তি ছিল কূটনৈতিক অঙ্গনে আলোচিত বিষয়। তার শুরুটা হয়েছিল 2001 সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তারেক যখন দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠেছিলেন। তখন আসামের বিদ্রোহী সংগঠন উলফাকে মদত, নয়াদিল্লির চক্ষুশুল দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন তারেক রহমানকে নিয়ে ভারতের মধ্যে নানা সন্দেহ তৈরি করেছিল। এনডিটিভির প্রতিবেদনের শুরুতেই লেখা হয়েছে, বাংলাদেশ যখন সহিংসতার এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে এবং উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোর দাপট বাড়ছে, তখন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে অন্যতম বড় রাজনৈতিক ঘটনা হিসেবে সামনে এসেছে বর্তমান বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রত্যাবর্তন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তারেক রহমান নয়াদিল্লির কাছে শ্রেয়তর হতে পারেন, কারণ তিনি দিল্লি পিন্ডি উভয়ের কাছ থেকে সমান দূরত্ব রাখার কথা বলছেন। সাম্প্রতিক ভারত বিরোধিতার বানের মধ্যেও বিএনপির সংযমী আচরণ নিয়ে চলছে নানান আলোচনা। বিশেষ করে গত কয়েকদিনে ভারত বিরোধী প্রকাশ্য কর্মসূচির কোনোটিতে দলটির অংশগ্রহণ চোখে পড়েনি। এমনকি বিভিন্নভাবে এ ধরনের আগ্রাসী কর্মসূচির সমালোচনাও শোনা যাচ্ছে বিএনপি নেতাদের কণ্ঠে। বিস্ময়করভাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও ভারতের বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের বিরোধিতায় সরব হয়েছেন। ভারতীয় দূতাবাস ঘেরার সমালোচনা করে 18 ডিসেম্বর ফেসবুকে তিনি লেখেন, কিছু তরুণ দেশপ্রেমের আবেগে ও ভূ রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে তার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন। এটি দুঃখজনক। দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে। সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমানের ব্যাপারে তাদের রিপোর্ট কার্ড নতুন করে লিখছে। দর্শক, তারেক রহমানের দেশে ফেরার মধ্যে আরো প্রশ্ন আছে যেগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, তারেক রহমান এতদিন কোন স্ট্যাটাসে লন্ডনে ছিলেন সে প্রশ্ন অমীমাংসিতই থেকে গেছে। আর তিনি যে এতদিন লন্ডনে বসবাস করেছেন সেখানে তার আয় ব্যয়ের উৎস কি ছিল? বিবিসি বাংলা বলছে, এর কোনো সঠিক উত্তর এখনো নেই। আরেকটি প্রশ্ন হলো, তারেক রহমান দেশে ফিরছেন ট্রাভেল পাস নিয়ে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি অ্যাসাইলাম স্ট্যাটাসে যুক্তরাজ্যে ছিলেন, তার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যদি বিদেশি পাসপোর্ট না থাকে তাহলে ট্রাভেল পাস না নিয়ে তিনি তো বাংলাদেশি পাসপোর্ট নিতে পারতেন, সেটি তিনি নিলেন না কেন?
আবার ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরার পর তার কি লন্ডনে ফেরার সুযোগ থাকবে? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, পলিটিক্যাল অ্যাসাইলামকে নাগরিকত্ব বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। যেদিন তারেক রহমান বাংলাদেশে ট্রাভেল পাস নিয়েছেন সেদিন পলিটিক্যাল অ্যাসাইলাম শেষ হয়ে গেছে। এসব অমীমাংসিত প্রশ্নের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান, তাতে দেখা দিতে পারে নতুন চ্যালেঞ্জও। দীর্ঘদিন পর দেশে ফিরে খাপ খাওয়ানোর প্রশ্ন আছে, বিশেষ করে তার নিরাপত্তার সংখ্যাটি অনেকবারই সামনে এসেছে। যদিও অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের নিরাপত্তার কোনো শঙ্কা নেই এবং সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু খড় পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তেমনি বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের দুই পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি অতীতে বহুবারই শঙ্কার মুখে পড়তে দেখা গেছে। সরকার যদি সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে তাহলে যে নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান দেশে ফিরছেন সে নির্বাচনে জনসংযোগ কি তিনি অবাধে করতে পারবেন? সাথে আছে 2001 থেকে 2007 সাল পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেগুলোর সুস্পষ্ট জবাব দিয়ে আস্থা ফেরানোর সংকট। অনেকে মনে করেন 2001 থেকে 2006 মেয়াদের বিতর্কিত হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতির অভিযোগ তা কাটিয়ে উঠে তিনি কিভাবে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেটি এখন তার জন্য বড় চ্যালেঞ্জ। আছে দলের শৃঙ্খলা বজায় রাখা, জামাতকে সামলানো এবং ভারতের সাথে সেই দিল্লি নয় পিন্ডি নয় বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করার চ্যালেঞ্জ। আপাতত এসব চ্যালেঞ্জ নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে বিএনপি চায় তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনটি যেন উৎসবের রূপ নেয়। সেজন্য বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারেক রহমানের সমর্থকদের সুবিধার্থে 10টি গুরুত্বপূর্ণ রুটে বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেল মন্ত্রণালয়ে আবেদন করা হয় এবং সরকার তা অনুমোদন করেছে। পাবনা, রাজশাহী, কক্সবাজার, যশোর এবং পঞ্চগড়ের মতো প্রান্তিক এলাকাগুলো থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যদিও এর ফলে 25 ডিসেম্বর কিছু লোকাল ট্রেন চলাচল স্থগিত থাকবে, যা সাধারণ যাত্রীদের জন্য কিছুটা ভোগান্তির কারণ হতে পারে, কিন্তু রাজনৈতিক শক্তির মহড়া দেখাতে এটি অপরিহার্য বলে মনে করছে। বিমানবন্দর থেকে তার গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা বলয় করে তোলা হচ্ছে। একদিকে থাকবে রাষ্ট্রীয় পুলিশ ও গোয়েন্দা বাহিনীর নজরদারি, অন্যদিকে থাকবে বিএনপির নিজস্ব চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফ। বিমানবন্দরে সাধারণ যাত্রীদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকে নতুন পুরাতন সবগুলো চ্যালেঞ্জ একসাথেই হয়তো মোকাবেলা করতে হতে পারে তারেক রহমানকে। তারেক রহমানের ফেরাটা অনেকটা সেই মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে কবিতার মতো। সূর্য হাসবে নাকি মেঘ আরো ঘনীভূত হবে সেটা সময় বলবে। দর্শক, বর্তমান যে মব সন্ত্রাস, বর্তমানে যে উগ্রপন্থীদের উত্থান, এখানে শুধু গণতন্ত্র বিপন্ন না, নির্বাচন অনিশ্চিত না, এখানে গণমাধ্যম তার যে স্বাধীনতা অর্জন করার কথা ছিল সেটা সম্ভবত ভ্রূণ্ঠিত হয়ে যাচ্ছে। তেমন একটি শঙ্কার কথা বলবো। দর্শক, একটা শুধু দেখুন, শিরোনামটা বলি, নাজনীন মুন্নিকে বাদ দিন, না হলে প্রথম আলো ডেইলি স্টারের মতো আগুন লাগিয়ে দেব। কেন এই হুঙ্কার? দর্শক একটু বিশ্লেষণ করুন, খেয়াল করবেন। গত 1 বছর 1.5 বছরে গণতান্ত্রিক শক্তি কেন জানি হঠাৎ করে তারা মাঠ থেকে নিজেদের অবস্থানটা গুটিয়ে নিয়েছে, কিন্তু অন্যরা নানা দাবি দাওয়া নিয়ে মাঠে সোচ্চার। এমনকি নির্বাচনী তফসিল হবার পরও মাঠে নানা ইস্যুতে কিন্তু তারা তৎপর। কেন জানেন? কারণ তারা জানে এমন অবস্থা তৈরি করতে হবে, হয় জনসমর্থন আমার দিকে আসবে, না হলে ভয় পাবে। হয় তুমি আমাকে সাপোর্ট করবা, না হলে তুমি আমাকে ভয় পাও। আমাকে সাপোর্ট করলে আমি কার্য উদ্ধার করতে পারবো, আর যদি ভয় পাও তাহলে আমি আমার কার্য উদ্ধার করতে পারবো। যার কারণে অব্যাহতভাবে মব সন্ত্রাস। আমি নিজেই বলেছি অনেকবার, আপনারা তো মনে করছেন যে আমি বোধহয় আমার পাল্টায় ফেলছি, হ্যাঁ, আমার অবস্থান পরিবর্তন করছি। দর্শক, না, আমি শেখ হাসিনার আমলে পালায় থাকলেও
আমাকে গণমাধ্যম একেবারে উপেক্ষা করছে তাই না, অন্তত টকশোতে যেতে পারতাম, হয়তো চাকরি করতে পারতাম না। আর এখন অবস্থা হলো এই যে আমি সত্যিকার অর্থে চ্যানেলে বিশেষ করে টকশোতে অংশ নিতে ভয় পাই। কারণ মনে হয় যে ওই টকশোর ভেতরে এমন একটা অনভিপ্রেত ঘটনা ঘটাবে, এমনভাবে হঠাৎ করে কেউ আমাকে হুঙ্কার দিয়ে বলবে যে তুই তো আওয়ামী লীগের আসলে দোষর, তুই মানে ছদ্মবেশ ধারণ করেছিলি, এরকম একটা অ্যানাউন্সমেন্ট হবে। এবং তারপর থেকে আমার পেছনে মব লাগবে, আমাকে হয়তো ওই লাইভ অবস্থায় আমি যখন নামবো তখন মবের আক্রান্ত হবো। ঠিক তাই হয়েছে এখানে নাজনীন মুন্নির ক্ষেত্রে, তাই হয়েছে। নাজনীন মুন্নি গ্লোবাল টিভিতে চাকরি করতেন, এর আগে তিনি কোথায় ছিলেন, 71-এ কাজ করেছেন, তার মাঝখানে আবার সম্ভবত আরেকটা চ্যানেলে ছিলেন, আমি ঠিক এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। তো এখন গ্লোবাল টিভিতে তিনি হেড অফ নিউজ, তিনি সঞ্চালনা করেন। ইতিমধ্যে কিন্তু মালিক কর্তৃপক্ষ ভয় পেয়ে তাকে সঞ্চালনা থেকে সরিয়ে দিয়েছে। নিকোলের মতন অবস্থা দেখেন, জামাতের এক নেতার সাথে তর্কাতর্কি করছে, এখন নিকোল নাই। এবং শুধু তাই না, হুমকি দেওয়া হচ্ছে অশালীনভাবে দেশের বাইরে থেকে, যে শাহরিয়ার ভাই আপনি আগায় যান, আর নিকোলরে আমরা দেখতেছি মানে কি, এরপরে একটা অশালীন একটা তথ্যপত্র প্লেস করবে, আর আমাদের এখানে উগ্রপন্থীরা বলবে ইয়েস ইয়েস ইয়েস। ভয়ঙ্কর, বাইরের মদত আর ভেতরে তাদের সেই দল। এবং এই যে গ্রুপগুলি করতেছে তাদেরকে আবার সাপোর্ট দিচ্ছে একটা বড় রাজনৈতিক দল, নাম বললাম না, বুঝে নেন কারা হইতে পারে। এই সম্মিলিত পরিবেশে অবস্থা হলো এমন যে এখন গণমাধ্যমের স্বাধীনতা আগে যা ছিল শেখ হাসিনার আমলে, এখন আরো সংকুচিত হয়ে গেছে। বুঝছেন, আপনি কিসের গণতন্ত্র, কিসের মত প্রকাশ, কিচ্ছু থাকবে না, আপনাকে একভাবে চলতে হবে। ওই আমি বলছি অলরেডি যে এখন টেলিভিশনের টক শো মূলত আসলে আমি ডামি, অর্থাৎ নিজেরা একই মতদর্শের লোক হইতে হবে, অন্য মতদর্শ সহ্য করা হবে না। যখনই আপনি অন্য মতদর্শ হবে তখন ওর ভিতরে খুঁজবে আওয়ামী দোসর, ভারতীয় আধিপত্যবাদের দোসর, ফ্যাসিবাদের দোসর, এই ট্যাগ লাগানো হবে। ঠিক যেই কাজগুলি 15 বছরে আওয়ামী লীগ করছে। কিছু বললেই, সত্য কথা বললেই বলা হতো জামাত, শিবির, রাজাকার, পাকিস্তান, এই সমস্ত ট্যাগ দেওয়া হতো। এখন অন্য মাত্রার, আগে ছিল পাকিস্তান, এখন হচ্ছে ভারত আর হচ্ছে আওয়ামী লীগ। আগে পাকিস্তান আর জামাত বিএনপি, এখন হচ্ছে ভারত আর হচ্ছে আওয়ামী লীগ। এই হচ্ছে ভয়াল পরিবেশ। তার মানে এই ধরনের ট্যাগ দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা এখন ভয়ঙ্করভাবে বিপন্ন। যখন গণমাধ্যম বিপন্ন হয়, সাথে সাথে মনে রাখবেন যে আপনার রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রত্যাবর্তন, সেটাও আর সম্ভব না। অ্যানার্কিজম ডেভেলপ করলে উগ্রপন্থীরা মাথা চাড়া দেয়। উগ্রপন্থীরা মাথা চাড়া দিলে একটা অদৃশ্য শক্তি ধর্মপ্রাণ মানুষের ধর্মকে সংগঠিত করে, পুঁজি করে তারা ক্ষমতায় আসতে চায়। এবং তার কিছু আলামত দেখছেন। কয়েকটা বিশ্ববিদ্যালয় অলরেডি শিক্ষকরা নাজেহাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু শুধু চিন্তা করেন, এরা যে মতাদর্শে বিশ্বাস করে, এদের মতাদর্শের দল যদি ক্ষমতায় আসে কি পরিস্থিতি হবে, তাদের মতন করে চলতে হবে। তার মানে রোড টু আফগানিস্তান, ওইদিকে আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ চলবে একটা গণতান্ত্রিক আদর্শে। যাই হোক, অনেক কথা। দর্শক, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদও তাদের সংগঠনের এক সদস্য ওই কার্যালয়ে গিয়ে হুমকি দিচ্ছে 10-12 জন, সেটা স্বীকারও করছে। এবং এখন দেখেন এটাকে একটা ইস্যু করা হয়েছে যে কিছু হইলেই সবাইকে বলবে যে ডেইলি স্টার আর প্রথম আলোর মতন আগুন ধরায় দেওয়া হবে। এমনিতে গণমাধ্যমগুলি এখন যেগুলি আপনারা দেখেন, এগুলির অবস্থা এমনি নাজুক, কারণ এইগুলি
জন্মই হয়েছে পরাধীনতার শিকড় থেকে, পরাধীনতার বীজ থেকে এদের জন্ম। বীজ থেকে জন্ম নিয়ে এরা লতা পাতার মতন মানে ক্ষমতাকে আঁকড়াই ছিল। এখন সেই ক্ষমতাটা চলে গেছে, তাতে আরো দুর্বল হয়েছে। নতুন ক্ষমতার জন্য তারা নানা রকম চেষ্টা করতেছে, অনেকেই সেইগুলিকে আবার আত্মস্থ করছে। তাহলে সামগ্রিকভাবে গণমাধ্যমের অবস্থাটা এমনিতেই ভালো না, পেশাদারিত্ব নেই, আছে দলবাজি, আছে মতলববাজি আছে। তার উপর যদি এই প্রেশারটা হয়, তাহলে আপনি মনে করেন নাজনীন মুন্নি নাই, নিকোল নাই, অন্য কোনো যে অ্যাঙ্কর, মনে করেন আমাকেও বলা হচ্ছে যে অ্যাঙ্করিং করার জন্য। আমি তো ভাই টক শোতে আমি যাই না, আর অ্যাঙ্করিং করে আমি ওই এটা নেব, পরে ধুম করে মানে আমার গায়ে লাগলো বলে আমার গায়ে আওয়ামী দর্শক, এই রিস্ক কে নেবে? এইরকম একটা পরিস্থিতি দর্শক। সুতরাং এখন আপনাকে ঘুরে দাঁড়ানো ছাড়া আর মুক্তি নেই। আবারও সেনা হস্তক্ষেপ। সেনা হস্তক্ষেপ বলতে রাষ্ট্রীয় ক্ষমতায় হস্তক্ষেপ নয়, ছোট একটি বিষয়, কিন্তু তারপরেও সামগ্রিকভাবে এই নির্বাচনকালীন সময়ে বিষয়টি বড়। একটি হচ্ছে যে গতকালকে বা গত কয়েকদিন যাবৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রদ বদলের একটা প্রচেষ্টা ছিল, আলাপ ছিল, কানাঘুষা ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে আছেন ইতিমধ্যে, যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তাকে সরিয়ে দিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তথাকথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই বলবো, কারণ ডিফেন্স বা নিরাপত্তার কোনো কিছু সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞতা ছিল না, কিন্তু হঠাৎ করে রাতারাতি শুনলাম যে একবার নিরাপত্তা উপদেষ্টা একজন নিয়োগ করা হয়েছেন, তিনি হচ্ছেন এই খলিলুর রহমান, এবং তাকে দায়িত্ব দেওয়া হতে যাচ্ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নির্বাচনকালীন সময়ে। তো সেই দায়িত্বটা দেওয়া সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এমন একটি সংবাদ দিচ্ছে, 23শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রদবদলের উদ্যোগ নেওয়া হয়। বর্তমান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA খলিলুর রহমানকে বসানোর প্রক্রিয়া শুরু হলে সেনাবাহিনী কঠোর আপত্তি জানায়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা খলিলুর রহমানের দ্বৈত নাগরিকত্ব এবং অতীতে রোহিঙ্গা ইস্যুতে তার বিতর্কিত ভূমিকার কারণে এই নিয়োগের বিরোধিতা করেন। জানা গেছে এর আগে খলিলুর রহমান মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য একটি সামরিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছিলেন। সেনাবাহিনী এই প্রস্তাবকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে তা প্রত্যাখ্যান করে। সেনাপ্রধান তখন ক্ষুব্ধ হয়ে নো ব্লাডি করিডোর মন্তব্য করেছিলেন। এই ঘটনার জেরে NSA-র সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের চরম অবনতি ঘটে। এমনকি সেনা কর্মকর্তারা তার সঙ্গে বৈঠকে বসতেও অস্বীকৃতি জানান এবং সেনানিবাসে তার প্রবেশ নিষিদ্ধ করেন সেই সময়। অন্যদিকে আরেকটি ঘটনাও ঘটেছে, যে আপনারা জানেন যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ 24শে ডিসেম্বর সন্ধেবেলা লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আগামীকালকে ঢাকায় এসে পৌঁছাবেন এবং তারেক রহমানকে আপনারা জানেন ইতিমধ্যেই যে SSF নিরাপত্তা দেওয়া হবে, এবং SSF নিরাপত্তা কারা পান? সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, এই দুইজন পান। এর সাথে কদিন আগে আপনারা দেখলেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও SSF নিরাপত্তা দেওয়া হয়েছে। একই সাথে খালেদা জিয়ার পরিবারের সদস্য এবং তারেক রহমানও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হওয়ায় তিনিও SSF নিরাপত্তা পাচ্ছেন, এটি নিশ্চিত হওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানকে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও প্রশাসনের গুরুত্বপূর্ণ নিয়োগে সেনাবাহিনীর এই প্রত্যক্ষ হস্তক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতার ভারসাম্য ও সামরিক বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি স্পষ্ট করে তুলেছে। অর্থাৎ সেনাবাহিনী আবারও একটু ঝাঁকি দিয়ে উঠল,
এই ঝাঁকিটা কেমন? একজনের নিয়োগ হলো না এবং এসএসএফ এর নিরাপত্তা পাচ্ছেন। এসএসএফ এর সদস্য কারা? সেনাবাহিনী। এই এসএসএফ এর নিরাপত্তা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অর্থাৎ তারা আগামীতে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন। অবস্থা, বর্তমান দেশের অবস্থা যদি বিশ্লেষণ করেন তাহলে এটি দাঁড়ায় যে নির্বাচনের আগেই তারা এসএসএফ সুবিধা পাচ্ছেন। এটি শেষ পর্যন্ত কি হবে? ওদিকেই যাচ্ছে, সোজা কথা ওদিকেই যাচ্ছে। শেষ পর্যন্ত কি হবে সেটা কতদিনের জন্য হবে? 15 দিনের জন্য হবে? 15 দিনের জন্য প্রধানমন্ত্রী হবেন নাকি 15 বছরের জন্য হবেন? সময় আসলে বলে দেবে। আমরা নিশ্চয়ই সময়ের সাক্ষী হিসেবে আপনি, আমি প্রত্যেকেই এগুলো দেখব। এই মুহূর্তে